স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। রাদিফের মজার ছলে কথাগুলো বলেই উঠে দাঁড়ালো। জুই ইতস্তত বোধ করে রাদিফকে কিছু না বলে সেজুদিদের পিছন পিছন হাঁটল। পুরো ছাদ খালি করে সবাইকে চলে যেতে দেখে মায়া খানিকটা ভয়ভীত হলো। মায়াকে রাদিফের সঙ্গে দাঁড়িয়ে যেতে দেখে রাদিফ মায়াকে থামিয়ে বলল, ভাবি, আপনাকে উঠতে হবে না, আপনি এখানেই বসুন। আমাদের জন্য 5 মিনিট অপেক্ষা করুন, আমরা 10 মিনিটের মধ্যে আসছি, কেমন? মায়া ভয়ভীত মুখে জায়গায় বসে রইল। দেখতে দেখতে সবাই চলে গেল, পুরো ছাদ খালি করে। মায়া অন্ধকারের মধ্যে আশেপাশে তাকিয়ে ভয় পেল। বৃষ্টি হওয়ার পূর্বে বাতাসের তোপ বাড়তে দেখে মায়া উঠে বসে থাকা পাটিটা উঠিয়ে একপাশে রাখলো। বৃষ্টি হতে পারে যে কোনো সময়, মায়া চলে যাবে কিনা বুঝতে পারছে না। যদিও বা সবাই ছাদে আসে তাহলে বেশিক্ষণ বসতে পারবে না, যে কোনো সময় বৃষ্টি হবে বলে। মায়া চারপাশে ঠান্ডা বাতাস অনুভব করে শাড়ির আঁচলটা টেনে গায়ে জড়ালো। সবাই বলেছিল মায়াকে শাড়িটা চেঞ্জ করতে, কিন্তু কেন জানি মায়া করতে পারলো না। হয়তো এখন নিচে নেমে চেঞ্জ করে নেবে। দীর্ঘশ্বাসে মায়া গিয়ে দাঁড়ালো রেলিং ধরে। শরীর ঝুঁকে নিচে তাকাতেই দেখলো খানবাড়ি পাহারাদার বেশ কিছু বডিগার্ড আর কর্মচারীদের যাতায়াত ছাড়া তেমন কাউকে চোখে পড়ল না। হয়তো বৃষ্টি হবে বলেই সবাই বাড়ির ভিতরে অবস্থান করছে। মায়া মনে মনে হৃদের খোঁজ করলো। আচ্ছা, লোকটা কি বাসায় ফিরেছে, নাকি এই বৃষ্টির মধ্যে বাহিরেই ঘুরছে কোথাও? মায়া ছাদের রেলিং ধরে ঝুঁকে থাকার মধ্যেই হঠাৎ ঠাস করে ছাদের দরজার শব্দ হতেই মায়া ভয়ে ধরফড়িয়ে উঠে পিছনে তাকাতেই দেখল হৃদ শক্ত হাতে ছাদের দরজার খিল লাগাচ্ছে। হঠাৎ করে হৃদকে এই অসময়ে ছাদে দেখে মায়ার মনে ভয় হলো। সারাদিন হৃদকে অনেক অমান্য করেছে মায়া, এখন নিশ্চয়ই মায়াকে একা পেয়ে এর শোধ তুলবে লোকটা। আশেপাশে কেউ নেই যে মায়াকে বাঁচাবে হৃদের হাত থেকে। আচ্ছা, রাদিফ ভাই প্ল্যানিং করে সবাইকে নিচে পাঠালো না তো মায়াকে একা ছাদে রেখে, যাতে উনার ভাই এসে মায়াকে একা পায়? অবশ্যই এটা হতে পারে। মায়া হঠাৎ মনে মনে রাদিফের প্রতি রাগ হলো। সেই রাগ দেখিয়ে হৃদকে এড়িয়ে চলে যেতে চেয়ে সাহস দেখালো। হৃদের উপস্থিত অবজ্ঞা করে মায়া হৃদকে পাশ কাটিয়ে দরজার কাছে যেতে চাইলে মুহূর্তে হৃদ চেতে উঠে শক্ত হাতে থাবা পড়ে মায়ের মুখে। মায়া ছটফটিয়ে উঠে তৎক্ষণাৎ দু হাতে হৃদের হাত থেকে মুখ ছাড়াতে চেষ্টা করলে হৃদ আরও ক্ষেপে যায়। রাগে রিডি করে বলে, ইগনোর করছিস কেন? কি সমস্যা? এই চোখে পড়ে না আমায়? ডাকলে আসিস না কেন? তেজ বেড়ে গেছে তাই না? হৃদের শক্ত হাতের থাবায় মায়ার দাঁতের মাড়ি ভেঙে যাওয়ার উপক্রম হলো। ঠোঁট উঁচিয়ে উপরে উঠে আসলো গোল হয়ে। কোনো রকমে মায়া বলল, আমি কেন আসবো? আপনার শশীনা আছে, তাকে গিয়ে ডাকেন। আমার কাছে কি? ছাড়ুন, আমার ব্যথা পাচ্ছি আমি। মায়ার কথায় হৃদের হাতটা আরো শক্ত হয়ে আসলো মায়ার গালে। হৃদ মায়ার মুখের উপর ঝুঁকে বলল, একদম তেজ দেখাবি না আমাকে, তাহলে হাড় ভেঙে একদম হাতে ধরাই দিব। তুই আমার বউ হস নাকি শশী? আমি শশীকে কেন ডাকবো? আশ্চর্য। মায়া সেইভাবেই হৃদের হাতটা ছাড়াতে চেয়ে বলল, তাহলে শশী আপু কেন আপনার উপর এত অধিকার দেখায়? কিসের সম্পর্ক আপনারা শশী আপুর মধ্যে? পরিবারের সবাই বলে আপনাদের বিয়ে ঠিক 5 বছরের সম্পর্ক। আপনাদের মাঝে সামনে নাকি বিয়ে হবে। শশী আপু আপনার জন্য লেবু পানি কেন সবসময় এনে দেয়, আর সেটা আপনি কেন সাদরে গ্রহণ করে পান করেন? শশী আপু না হয় জানেন আপনি বিবাহিত পুরুষ, সেটা কিন্তু আপনি তো জানেন আপনি বিবাহিত পুরুষ, বউ আছে আপনার। তাহলে আপনি কেন শশী আপুকে অ্যালাউ করছেন আপনার উপর অধিকার কাটানোর জন্য? আর আমি বউ হয়ে কেন সেটা মেনে নিব বলেন? আমি মানব না কোনো কিছু। আপনি প্রেমিকা রাখতে পারবেন, আর আমি একটু কথার অমান্য করলেই সমস্যা হয়ে যায় আপনার? আমি মানব না কোনো কিছু। হয় শশী আপু আপনার লাইফে থাকবে, নয়তো আমি। তারপরেও এইসব কিছু আমি মেনে নিব না একদম। সারাদিনের মায়ায় রেগে থাকা কারণটা হৃদ আগেই বুঝতে পেরেছিল, কিন্তু মায়া হৃদকে সুযোগই দিচ্ছিল না কিছু বলার। আর ব্যস্ততার জন্য হৃদেরও সময় হয়ে ওঠেনি। এখন রাদিফকে দিয়ে সবাইকে নিচে পাঠিয়ে বউকে একা পেতে হলো। হৃদের হাতটা মায়ার গালে নরম হয়ে আসতেই মায়া নিজেকে হৃদ থেকে ছাড়িয়ে নিতে চাইলে হৃদ বলে, শশী মেন্টাল পেশেন্ট, ওর সাথে রাফ বিহেভ করা নিষেধ।
হৃদের কথায় মায়া মুহূর্তে চুপ হয়ে যায়। শশীকে দেখলে কেউ বলবে না সে মেন্টাল পেশেন্ট, কিন্তু শশী মেন্টাল পেশেন্ট হলেও তো হৃদ তো আর মেন্টাল নয়। সে যদি এখন শশীকে শশীর কাছে বাধা না দেয়, তাহলে ভবিষ্যতে যদি শশী নিজের অসুস্থতার দোহাই দিয়ে হৃদকে বিয়ে করতে চায়, তাহলে কি হৃদ বিয়ে করে নেবে? অসুস্থতার দোহাই দিয়ে তো মানুষ অনেক কিছু করায়, তাহলে হৃদ কেন এই বিষয়টাতে শশীকে বাধা না দিয়ে বরং প্রশ্রয় দিচ্ছে? মায়া হৃদের কথায় রেগে গিয়ে হৃদকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে চলে যেতে চেয়ে বলল, তাহলে যান আপনার পাগল প্রেমিকার কাছে, সে ভালো আদর যত্ন করতে পারবে আপনার। আমার কাছে কি, যান তো আপনি। হৃদ রাগে চিবিয়ে বলল, রিত, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। বলে হোক, তারপরেও আমি মানব না কোনো কিছু। শশী আপু কেন বারবার বলে সে আপনার প্রেমিকা হয়, সেটা আগে আমাকে বোঝান আপনি। হৃদ পুনরায় মায়ের বাহু চেপে মায়াকে কাছে টেনে বলল, আরে বাবা, কি জ্বালা! বলছি না শশী আমার কিছু হয় না। তুমি আমার বউ, শশী না। মায়া হৃদের সঙ্গে মুচড়া মুচড়ি করে জেদি গলায় বলল, 100 বার বউ বললেও আমি আজ মানব না, যান। হৃদ রাগে আগের ন্যায় মায়ার গাল চেপে নিজের মুখোমুখি করে বলল, যা, তোর মানতে হবে না, তুই তারামি কর, আমার যা করার আমি তাই করব। হৃদ মায়ার বাহু টেনে নিজের সাথে নিয়ে যেতে চাইলে মায়া নিজেকে ছাড়াতে চেয়ে মুচড়া মুচড়ি করে বলল, যাবো না আমি, ছাড়েন। আপনি শশী আপুকে শাড়ি কিনে দিয়েছেন না, যান আপনার সুন্দরী প্রেমিকার কাছেই যান। সে আপনাকে মজার মজার শরবত বানিয়ে খাওয়াবে, আমার কাছে কি, ছাড়েন আপনি আমায়। বলতে বলতে মায়া হৃদের হাতে কামড়ে ধরে নিজেকে ছাড়ানোর জন্য। মায়ার দুপাটি দাঁতের মাড়িতে পিষে হৃদের হাতের চামড়া যেতেই হৃদ ঝটকা মেরে নিজের হাত ছাড়ালো মায়ার থেকে। ওফ, আরে ভাল, কামড়াচ্ছিস কেন? কিসের শাড়ি কিনে দিয়েছি, কাকে কিনে দিয়েছি? আপনি শশী আপুকে লাল শাড়ি কিনে দেননি, সাধু সাজেন আপনি। আরে ভাই, আমি কাউকে কিচ্ছু কিনে দে নাই। উফ রিত! হৃদ দাঁতে দাঁত চেপে চেঁচালো। ততক্ষণে মায়া হৃদকে বলার সুযোগ না দিয়ে পুনরায় হৃদের হাত টেনে একই জায়গায় কামড় বসালো। পরপরই একই জায়গায় আঘাত পাওয়াতে হৃদ অসহ্যের ন্যায় মায়ার মাথা চেপে নিজের হাত ছাড়াতে চাইলে মায়া আবারও হৃদের হাত টেনে একই জায়গায় কামড় বসালো। এতে হৃদ অসহ্যের ন্যায় চেঁচালো। আউচ! রিত! মায়ার পরপর কামড়ে হৃদ সত্যি সত্যি ব্যথা পেল। চোখ মুখ লাল হয়ে উঠল ব্যথার দরুন। মস্তিষ্ক দপদপ করছে রাগে। কখন না জানি রাগের তোপে মায়াকে আঘাত করে বসে সে। কিন্তু মায়া তখনও হৃদের হাত কামড়িয়ে দাঁড়িয়ে। হৃদ দাঁতে দাঁত চেপে প্রথমে মায়ার মাথা ধরে আবারও নিজেকে ছাড়াতে চাইলে তাতেও ব্যর্থ হয়। এতে মায়া দাঁত আরও জোরালোভাবে চেপে গেল হৃদের হাতে। দাঁতে দাঁত চেপে অসহ্য ব্যথা সহ্য করতে চাইল হৃদ। মায়ার থেকে নিজেকে ছাড়াতে চেয়ে হৃদও একই কাজ করলো মায়ার সাথে। সুযোগ পেয়ে সেও মায়ার খালি কাঁধে ঝুঁকে পড়ল মুহূর্তে। শক্তপোক্ত পুরুষালী দাঁত নরম চামড়ায় বসে যেতেই চমকে ওঠার মতো তৎক্ষণাৎ মায়া হৃদের হাত ছেড়ে পিছিয়ে গেল ব্যথিত জায়গায় হাত ঘষতে ঘষতে। মূলত মায়া হৃদের হাত ছেড়ে দিতেই হৃদও মায়াকে ছেড়ে দেয় সেখানেই। ততক্ষণে হৃদ সবেমাত্র সোজা হয়ে দাঁড়াতে চাইল, কিন্তু তার আগেই মায়া হামলে পড়ল আবারও হৃদের উপর। দু হাতে হৃদের বুকে নখ দাবিয়ে আঁচড় কাটাতে চাইলে হৃদ শক্ত হাতে দুহাত বাঁধল মায়ার পেছনে। অপর হাতে মায়ার গাল চেপে নিজের সাথে আটকিয়ে রাগে তীর তীর মেজাজে বলল, এই কি সমস্যা তোর? এত কামড়াকামড়ি করতেছিস কেন? ব্যথা হইতেছে না? বেয়াদব! হ্যাঁ, হয়েছি বেয়াদব, দরকার হলে আরও হব। কি করবেন আপনি? আপনার তো আমার সাথে কিছু করা লাগে না, সব করতে পারেন তো আপনি শশী আপুর সাথে। এই জন্যই আমাকে দূরে দূরে রাখেন, রাগারাগি করেন, ফোন দেন না, খোঁজ নেন না, একটুও ভালোবাসেন না আপনি, আমার নিজের সাথে রাখতে চান না, তাই না? অথচ শশী আপুকে লাল শাড়ি কিনে দেন, ওনার হাতে শরবত খান, সেই জন্যই আপনার বউয়ের দরকার পড়ে না। সুন্দরী গার্লফ্রেন্ড আশেপাশে থাকলে বউয়ের দরকার আর কেন পড়বে আপনার? যান আপনি আপনার সুন্দরী প্রেমিকার কাছেই যান। আপনাদের তো সামনে বিয়ে, তাই না? আমি আর আসবো না আপনার কাছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসলে
আমারই ভুল হয়েছে, আপনাকে খুঁজে বের করাটাই ভুল হয়েছে আমার। বউ ছাড়া তো আপনি ভালোই থাকেন, আমি শুধু শুধু আপনার পেছনে পড়ে থাকি বেহায়ের মতো স্বামী স্বামী করে। আজকের পর আর থাকবো না আমি আপনার পেছনে, যান আপনি। দীর্ঘ অভিমানের কথাগুলো বলতে বলতে মায়া অতি কষ্টে ফুপিয়ে উঠল তক্ষুনি। কান্না তরুণ লাস্টের কথাগুলো আটকে আসছিল নাকে। মায়ার কান্না তরুণ হৃদের মেজাজ আরও খারাপ হলো শশীকে নিয়ে হৃদকে জড়াতে। মূলত হৃদের ধারণাতে ছিল না তার বউ শশীকে নিয়ে এতটা ইনসিকিউর ফিল করবে বা এতটা হাইপার হয়ে যাবে। এর কখনোই কিছু না, আর না হবে। দুই পরিবার চাইতো হৃদের সাথে শশীর বিয়ে হোক। এতে হৃদের তখন কোনো অমত ছিল না, তবে হৃদের সাথে শশীর কোনো প্রেমজনিত সম্পর্কও ছিল না। দুই পরিবার চাইতো বলে হৃদ হ্যাঁ বা না কিছু বলেনি, শুধু চুপ থাকতো এই ব্যাপারে। সেজন্য দুই পরিবার একটা সময় হৃদের চুপ থাকাটাকে সম্মতি ধরে নেয়। ব্যাস এতটুকুই। তখন শশীকে না করার মতন হৃদের লাইফে কেউ ছিল না, আবার অসম্মতি দেওয়ার মতন এতটাও পছন্দের কেউ ছিল না শশীর। সেজন্য হৃদ এই ব্যাপারে চুপ থাকতো। তাছাড়া হৃদের বয়সী বা কত ছিল তখন? 24, বর্তমানে 30। শশীর কত ছিল? 19 কি 20 হবে হয়তো। শশীর বয়স অল্প হওয়াতে দুই পরিবার বিয়েতে সময় নিয়েছিল, আর তাতে হৃদ নারাজ হয়ে বিয়েটাতে না করেছে। এমনচ হৃদ জানতো শশী ক্লাসমেটের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল নতুন নতুন, যেখানে হৃদের ব্যবহৃত টিস্যুতে কারো সামান্য টাচ পছন্দ না, সেখানে শশীর লাইফে অন্য ছেলের উপস্থিতি ছিল হৃদের এই বিয়েতে নিষেধ করার প্রথম কারণ। যেহেতু শশী হৃদের বিশেষ পছন্দের কেউ ছিল না, সেজন্য হৃদ কখনো চেষ্টা বা আগ্রহ দেখায়নি শশীকে অন্য ছেলের থেকে ছিনিয়ে নিয়ে নিজের কাছে আনার। বরং হৃদ স্বেচ্ছায় পিছিয়ে যায় এই সম্পর্ক থেকে এবং সরাসরি পরিবারকে জানায় সে শশীকে বিয়ে করবে না। কিন্তু সেটা অনেক আগের ঘটনা, বলতে গেলে প্রায় 5 বছর পূর্বের ঘটনা। হ্যাঁ, হৃদ শশীকে প্রায় বলতে শুনেছে হৃদের সাথে নাকি ওর প্রেমজনিত সম্পর্ক আছে, কিন্তু সেটা নিয়ে হৃদ এতদিন কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন মনে করেনি, কারণ সেটা তার জীবনে বিশেষ কোনো এফেক্ট করছে না তাই। কিন্তু হুট করে তার বিবাহিত জীবনের উপর এফেক্ট পড়ায় সেটা সে মোটেও ভালোভাবে নিচ্ছে না। এমন না যে শশীর সাথে হৃদের রোজ দেখা সাক্ষাৎ হয়, কয়েক মাস পরপর বা খানবাড়ির বিশেষ কোনো পারিবারিক ফাংশনগুলোতেই সবার মতো শশীর সাথেও হৃদের দেখা হয়। তাছাড়া তাদের দেখা হয় না তেমন, কারণ হৃদের নিজের বাড়িতে শশীর আসা যাওয়া পূর্ব থেকেই নিষেধ, আর সেটা খানবাড়ির সবাই জানে। এখন এর মধ্যে যদি শশী হৃদকে 2-1 বার লেবু পানি খাওয়ায়, তাহলে সেটার জন্য যে কাউকে বিয়ে করতে হয় তা জানা ছিল না হৃদের। শশীর হাতের কতটা লেবু পানি খেয়েছে হৃদের তা জানা নেই, কিন্তু তার জন্য দরকার হলে হৃদ শশীর মুখের লেবু পানির ফ্যাক্টরি খুলে দেবে শোধবোধ করার জন্য। তারপরও বউ ছাড়া অন্য নারীর দিকে তাকানো ইম্পসিবল, বিয়ে তো দূরের প্রশ্ন। শশী পাগল না ছাগল হয়ে গেলেও হৃদ সেটা দেখতে যাবে না, কিন্তু বোকা বউটাকে কে বোঝাবে এটা? হৃদ মোটেও তার বউয়ের উপরে কাউকে রাখে না, আর না রাখবে। প্রথম ভালো লাগা ভালোবাসার জায়গাটায় বলতে গেলে তার বউ, সেখানে বউয়ের বাহিরের শশী কেন আসবে? তার কি ক্যারেক্টারের সমস্যা আছে নাকি? সম্পর্কে তৃতীয় ব্যক্তি কখনো হৃদের পছন্দ না, সেখানে তার বউ এত কিছু মনে চেপে এতদিন হৃদকে সন্দেহ করছিল। হৃদের বউয়ের অধিকার নিয়ে আরও আগে কেন আসলো না এই বিষয়ে হৃদের সাথে ডিসকাশন করতে? অতি মেজাজেও হৃদ নিজেকে শান্ত করতে ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলল। মায়া তখনও মাথা ঝুঁকে ফুপিয়ে কাঁদছে হৃদের বাহুতে আটকে। হৃদ নরম হাতে মায়ার থুতনি ধরে মুখটা উপরে তুলে বলে, শশীর সাথে আমার কিচ্ছু নাই জান। মায়া ফুপিয়ে কেঁদে বলে, মিথ্যে বলছেন আপনি। হৃদ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, আমি মিথ্যা বলি না। না, আপনি বলছেন। হৃদের মেজাজ খারাপ হয় মায়ার কথায়। হৃদ কখনো কোনো পরিস্থিতিতে মিথ্যা বলা পছন্দ করে না, সেখানে মায়া বারবার হৃদকে মিথ্যাবাদী বলাতে হৃদ নিজের মেজাজ হারাচ্ছে রাগে। কিন্তু বউয়ের কান্নায় তার রাগ নয়, মায়া হচ্ছে। একটা মাত্র বউ তার। কতদিন পর দুজন
একত্র হলো। সেজন্য হৃদ বউকে আঘাত করতে চাইল না, বরং যত্ন করে মায়ার গালে আসা চোখের পানিটুকু দুহাতে মুছে দিতে দিতে হেয়ালি করে বলল, কাঁদছো কেন? জামাই মারা গেছে তোমার? আমার জামাই নেই। আচ্ছা, তাহলে আমি কে? কেউ না। কথাটা বলেই মায়া গাল থেকে হৃদের হাত ছাড়িয়ে পিঠ বেঁকে দাঁড়ায় কাঁদতে কাঁদতে। হৃদ পড়েছে মহা ফ্যাসাদে। জীবনে সে কাউকে তেল মেরে রাগ ভাঙিয়েছে বলে মনে হয় না। মূলত কাউকে তেল মেরে রাগ ভাঙানোটা তার শক্তপোক্ত পার্সোনালিটির সঙ্গে যায় না। সেখানে এই প্রথম সে কোনো দোষ না করেও অকারণে বউয়ের রাগ ভাঙাতে হচ্ছে। হৃদের মনে হচ্ছে সে আটকে গেছে কোথাও। বউ নামক মায়াজালে সে ভীষণভাবে ফেঁসে গেছে, যেখান থেকে বের হওয়ার রাস্তা জানা নেই। কিন্তু বউয়ের রাগ ভাঙাবে কিভাবে তাও বুঝতে পারছে না। তারপরও মায়ার বাহু টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে হৃদ বলল, আচ্ছা আসো, একটু আদর করে দিই, তাহলে রাগ কমবে। আদর করলেও আমি আজ মানব না। হৃদ মায়াকে টেনে মুখোমুখি করে বলল, তাহলে কি করব? কিচ্ছু করতে হবে না। আচ্ছা, একটা কিস করি তাহলে। কিস করলেও মানব না। তাহলে কিভাবে মানবা তুমি বলো? বড় আদর লাগবে। হৃদের কথার যথাযথ অর্থ মায়া বুঝল না, তাই খানিকটা কনফিউজড হয়ে প্রশ্ন করল। বড় আদর আবার কি? মায়ার প্রশ্নে মুহূর্তে দুষ্টুমি খেলে গেল হৃদের ফেসে। মায়ার উপর ঝুঁকে পড়ে নাকে নাক ঘষে বলল, রুমে চলো, বলবো। হৃদের অল্প কথায় মায়ার কান্না কমে আসলো। শিহরিত হলো শরীর। গাল ফুলিয়ে হৃদের থেকে মুখ ঘুরিয়ে বলল, কোথাও যাব না আমি, আপনি যান। তুমি ছাড়া আমি একা গিয়ে কি করব? একা কিছু হয় না জান, আসো না। পারবো না। মায়ার নরম গলায় হৃদ নিঃশব্দে হাসল। বুঝতে পারল বউ তার নরম হয়ে এসেছে, হয়তো রাগ কমে যাওয়ার পূর্বাভাস। সুযোগ পেয়ে হৃদ মায়ার গাল ছেড়ে কোমর টানতেই মায়া খেই হারিয়ে মুহূর্তে চেঁচিয়ে উঠল, দুহাতে হৃদের গলা জড়িয়ে। মায়ার দুপা মুহূর্তে উঁচুতে উঠে গেল। হৃদ মায়ার গালে নাক চেপে দিতেই মায়ার শরীর ছেড়ে দিল হৃদের হাতে। হৃদ দুহাতে মায়ার শরীরের ভার বজায় রেখে আরও ঘনিষ্ঠ হলো। মায়ার গাল থেকে ঠোঁট বুলিয়ে গলায় নেমে আসতেই হৃদের রোম্যান্টিকতায় বাধা হয় শশী। শক্তি প্রয়োগ করে ছাদের দরজাতে শব্দ করতেই দুজনের মনোযোগ ভাঙে। মায়া চমকে ওঠার মতন ছটফট করে হৃদের থেকে নিজেকে ছাড়াতে চাইল ভয়ে, না জানি কখন ছাদের দরজা দিয়ে বাড়ির মানুষ চলে আসে। এই অবস্থায় হৃদ মায়াকে একত্রে দেখলে নিশ্চয়ই তাণ্ডব হয়ে যাবে বাড়িতে, অথচ হৃদ ছাদের দরজাটা বাহির থেকে আটকে এসেছিল, যেটা মায়া জানে। তারপরও পরিবারের ভয়ে ছটফট করলো। মায়া ছটফট আর দরজার শব্দে হৃদ মায়ার গলা থেকে মুখ তুলে লালাফো চোখে মায়ার দিকে তাকাতেই মায়া চুপসে যায়। ভয়ার্ত গলায় মিনমিন করে বলল, কে যেন এসেছে, দরজা ধাক্কাচ্ছে, ছাড়ুন আমায়। কেউ এইভাবে দেখলে হাঙ্গামা হয়ে যাবে বাসায়। এই তো একটু আগেই তো মায়ার হৃদকে নিয়ে ইনসিকিওর ফিল করছিল, এই নিয়ে হৃদের সাথে রাগারাগিও করলো, তাহলে এখন পরিবারের মানুষদের ভয় পাচ্ছে কেন? হৃদ তো ভেবেছিল হয়তো মায়া প্রস্তুত পরিবারের সবাইকে নিজেদের সম্পর্কের কথাটা জানানোর জন্য। তাহলে এখন হৃদের সাথে তার বউকে কে বা কারা দেখলো, তাতে তার কি যায় আসে? যেখানে হৃদ নিজে দাঁড়িয়ে আছে সেখানে তার বউ অন্য কাউকে কেন ভয় পাচ্ছে, যেটা মোটেও তার পছন্দ না। হৃদ কি যথেষ্ট নয় তার বউয়ের জন্য? মায়ের অহেতুক ভয় পাওয়া দেখে হৃদের আরও মেজাজ খারাপ হলো। সুন্দর মোমেন্টে ব্যাঘাত ঘটতেই হৃদ পুনরায় মায়ের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, হৃদ, ডোন্ট ডিস্টার্ব মি, ভাল লাগছে না আমার। কথাটা বলতে বলতে হৃদ মায়াতে মত্ত হতে চাইল, কিন্তু শশীর পরপর দরজাতে জোরালো আঘাত করে হৃদের নাম ধরে ডাকাতে হঠাৎই চেতে ওঠে মায়া। এতক্ষণ শব্দের কারণে ঠিকঠাক বুঝেনি দরজার ওপাশে কে ছিল, কিন্তু হঠাৎ শশীর গলা শুনতে পেয়ে মায়ার নিভে যাওয়া রাগটা ধপ করে জ্বলে উঠল হৃদের উপর। হাত পা ছাড়িয়ে ছিটিয়ে ছটফট করে উঠল হৃদের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে। ছাড়ুন আমাকে। যান, আপনার সেই সুন্দরী গার্লফ্রেন্ড আছে, আপনাকে এসেছে এসে নিয়ে যেতে। থাকবো না আমি আপনার সাথে, ছাড়ুন। হৃদের বাহুতে পিষে যাওয়ার মতন চেপে গেল মায়া। শরীরের হাড় ভেঙে আসার জোগাড় হলে
মায়ার নিঃশ্বাস আটকে আসলো, কোনো রকমে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।